আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমত এবং সকলের দোয়ায় আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে বারান্দা বাগানের মূল আকর্ষণ হচ্ছে একটা গোলাপের কুঁড়ি আর আমার কুমড়ো শাক, আর সেই সাথে এই 2-4টা ফুল যা সবসময়ই আমার বারান্দায় ফুটে। আপনাদের সাথে এগুলো শেয়ার করি, আপনারা কিন্তু খুব উচ্ছ্বাস নিয়ে আমার বারান্দা বাগান দেখেন। শুধু যে বারান্দা বাগান তা নয়, যেদিন আমি আমার ছাদের ফুল গাছগুলো আপনাদেরকে দেখাই সেদিনও আপনারা অনেক খুশি হন। আমাকে রামপুরা থেকে নাহার আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। তিনি বলেছেন, তুমি রেগুলার চেষ্টা করবে তোমার ভিডিওতে তোমার ছাদ বাগানের একটুখানি ক্লিপ রাখতে। আমরা যারা ছাদ বাগান করি কিংবা যারা গাছপ্রেমী তাদের এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আপু, তুমি কোথায় থাকো? তোমার অ্যাড্রেসটা দাও, আমি কিছু গাছ পাঠাবো। আলহামদুলিল্লাহ আপু, পাঠানোর চাইতেও বড় কথা আমি অন্তর থেকে পেয়ে গিয়েছি। এতটা ভালোবেসে কে কাকে এভাবে বলে বলো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। জাজাকাল্লাহু খাইর। আল্লাহ তোমার উত্তম প্রতিদান দান করুন। তুমি যে এত সুন্দরভাবে আমাকে গাছ পাঠাতে চেয়েছ, সত্যি বলছি আমার একদম মনটা খুশি হয়ে গিয়েছে। সত্যি বলছি, গাছ, বই এই টাইপের জিনিসের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা আছে। একটা সময় ছিল লাইফে যখন চুড়ি আর টিপের প্রতি অনেক বেশি দুর্বলতা ছিল। তারপর জীবনে অনেক কিছু হয়ে যাবার পর এখন দুর্বলতা দিন দিন বেড়ে যাচ্ছে বই আর গাছের প্রতি। কেন জানি মনে হয় এই দুটো জায়গা থেকে আমি যে শান্তিটা পাই কিংবা যে ভালো লাগাটা আমার কাজ করে, সেটা আর অন্য কোনো কিছুতে কাজ করে না। এবার একটু ভিডিও রিলেটেড কথা বলি। এই যে আমার ছোটো মেয়ের জন্য টিফিনটা গুছিয়ে দিচ্ছি। অন্যদিকে সাহেবের চা খাওয়া হয়ে গেছে, নাস্তা খাওয়া হয়ে গেছে, তিনি বের হয়ে যাবেন। আর ছোটো মেয়েকে তুলে বাথরুমে ঢুকিয়ে দিয়ে এসেছি যে তুমি চট জলদি ফ্রেশ হয়ে চলে আসো, তোমাকে নিয়ে আমি স্কুলে ড্রপ করে আসবো। আসলে সকালবেলার অংশটা অন ক্যামেরায় করা খুব বেশি কঠিন। আমার মতন যারা ডেইলি লাইফস্টাইল শেয়ার করেন তারা জানেন সকালের এই হুলস্থুলময় পর্বটা শেয়ার করা ঠিক কতটুকু কঠিন। অনেক আপুরা অবশ্য বলেন, যেমন আমাদের নাইমা আপু বলেন, তারপর আমাদের পুষ্পা আপু বলেন যে সকালের অংশটা সত্যি খুব কঠিন। তো গল্প করতে করতে মেয়ের টিফিন, পানির বোতল সব কিছু গোছগাছ করে ফেললাম। এবার ওকে পৌঁছে দিয়ে এসে বাসার কাজকর্ম করা শুরু করতে হবে। আজ ভয়েস দিতে বসে বড্ড বেশি ঝামেলায় পড়েছি। আমার বাসার সামনের রাস্তাটা কাটাকাটি করা হচ্ছে, সেটার কিছু শব্দ আছে। আর হকার মামাদের তো হাক ডাক আছেই, কোনোভাবেই তাদের এই হাক ডাককে মাইনাস করা যাচ্ছে না। তো কী আর করা, কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন, এবং পারলে আশেপাশে যে সাউন্ডগুলো আছে সেগুলোকে ইগনোর করবেন। আমার রুমে যে আলমারিটা আছে, আজকে সেই আলমারিটাকে একটু খুব ভালো করে পরিষ্কার করতে এসেছি। আলমারিটা উপরের দিকে পরিষ্কার করা হয়, কিন্তু নিচের দিকে একদমই ভালোভাবে পরিষ্কার করা হয় না, বেশ ধুলোবালি জমে গেছে। তো আমি এই ব্রাশটা দিয়ে প্রথমে একটু ঝেড়ে মুছে নিয়ে তারপর একটা ন্যাকড়া খুব ভালো করে ভিজিয়ে সেটাকে কাট কাট করে চিপে পুরো আলমারির নিচের অংশটা পরিষ্কার করব। ভালো কথা, এই ব্রাশটা সম্পর্কে একজন আপু গত পর্বে কোয়েশ্চেন করেছেন যে আপু, আরএফএল থেকে নেওয়া এই ব্রাশটা আপনার ব্যবহার করে কেমন লাগছে। আমি যদিও উত্তরটা আপুকে দিয়েছি, তবে অন্যান্য আপুদের জন্য এখানেও একটু বলে দিচ্ছি। এই ব্রাশটা খুবই হালকা। আমি এই ব্রাশটা কিনেছি হেলেন আপুকে দেখে, তবে হেলেন আপুর ব্রাশটা ছিল কাঠের তৈরি, আর এটা কিন্তু প্লাস্টিকের। এই ব্রাশটা একদমই হালকা, খুব আরামে আপনি এটা ব্যবহার করতে পারেন, খুব বেশি একটা ওজন হবে না। আর খুব সুন্দর উপরের অংশ, যেগুলো উপরে যে ধুলাবালিগুলো জমে সেগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। তবে একদম কোনায় জমে থাকা ধুলাবালি ভালো একটা পরিষ্কার হয় না, সেটা আসলে আপনাকে একটা আঙ্গুলের মধ্যে কাপড় পেঁচিয়েই পরিষ্কার করতে হবে। কিছু জায়গা আছে না যেখানে আসলে নিজেদেরকে হাত দিয়েই পরিষ্কার করতে হয়, খানিকটা সেরকম। আমার এই আলমারিটার কিন্তু অনেক বয়স,
তা তো প্রায় 19-20 বছর হবেই। একেবারে আমার বিয়ের সময় থেকে এই আলমারিটা আমার সাথে আছে। হাতিল থেকে এই আলমারিটা সে সময় আম্মু আব্বু আমাকে কিনে দিয়েছিল। তখন তো খুব আরামসে দুজনের কাপড় এঁটে যেত। এখন কেন জানি কোনোভাবেই কাপড় আর আঁটে না। এক্সট্রা চেস্ট অফ ড্রয়ারও এখন নিতে হয় এই আলমারির পাশে। এই আলমারিটার ডিজাইনটা আমার খুব পছন্দ, কারণ একদম সাদামাটা, কোনো হিবিজিবি ডিজাইন নেই। আর এই কফি কালার তো আমার খুবই পছন্দ। আমার সংসারের শুরু থেকে এখন পর্যন্ত আমার ঘরে ফার্নিচারের কালার বলতে কফি কালারকে আমি বেশি প্রাধান্য দিই। এই আলমারিটা সে সময়ই নিয়েছিল সম্ভবত 75,000। আর এখন জানি না কেমন প্রাইস হাতিলের ফার্নিচারগুলোতে কিংবা আলমারিতে। তবে অনেক দীর্ঘস্থায়ী, শক্ত, মজবুত, প্রায় 20 বছর আলমারিটা আমার সাথে আছে। আমি দেশে এটাকে আমার বাবার বাড়িতে রেখে গিয়েছিলাম, এখন এসে আবারও আমার নিজের সংসারে এনেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পেয়েছি। চলে এসেছি মেয়ের পড়ার টেবিলটা একটু গুছিয়ে দিতে। আজকে এই কাজগুলো করতে করতে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে টপিকটাতে মূলত কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবে যারা নতুন এসেছেন তাদের ব্যাপারে। দেখুন, আমি খুঁড়িয়ে চলা একটা চ্যানেল নিয়ে কাজ করতে করতে এ পর্যায়ে এসেছি। 2 বছর 3 মাস আমার চ্যানেলের বয়স। হ্যাঁ, মনিটাইজেশন হয়েছে, অ্যাডসেন্স লেটারও পেয়েছি, 2-4 পয়সা ডলারও জমেছে, সব ঠিকঠাক। কিন্তু আমার চ্যানেলটা গ্রো হতে অনেক সময় লেগেছে। আজকে আপনি আমার চ্যানেলে যে ভিউটা দেখছেন সেটা আমার 2 বছর 2 মাস পরিশ্রমের পর গত 1 মাস ধরে একটু একটু করে চ্যানেলটা গ্রো করা শুরু করেছে। আমাকে যদি আপনারা মনে করেন সালমা আপু অনেক বড় মাপের ইউটিউবার, সত্যি বলছি একেবারেই ভুল বুঝছেন। আমি মোটেও নিজেকে বড় মনে করি না। আমি হচ্ছি ভীষণ নগণ্য একজন মানুষ, যে তার সময় কাটানোর জন্য, যে তার ভালো লাগা থেকে ইউটিউবিংয়ে এসেছে। এখানে আমি আর্ন করতে আসিনি, তবে হ্যাঁ, অবশ্যই আমি ভালো সময় কাটাতে এসেছি। এবার আপনি যদি মনে করেন সালমা আপু অনেক বড় মানের ইউটিউবার, তিনি আমার ভিডিও দেখেন না, তার অনেক অহংকার, বিশ্বাস করুন আপনি খুব ভুল করছেন। আমি খুব ছোট মানের ইউটিউবার। বড় মানের ইউটিউবার কারা জানেন? আমি যাদের কাছ থেকে এখনও অনেক কাজ শিখছি, যেমন জ্যোৎস্না কাজল আপু, দীপা আপু, লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা আপু, তারপর মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির, নীলুফার শিমুল, তারপর আমাদের বিথি আপু, বিথিস ব্লগ থেকে বিথি আপু, তারপর এরকম অনেক আপুরা আছে যাদের ভিডিও দেখে আমি প্রতিনিয়ত শিখছি। আমাদের পুষ্পাস লাইফস্টাইল থেকে পুষ্পা আপু। এই যে দেখুন, এখানে আমি যার ভিডিওটা দেখছি, এই আপুটার ভিডিওটা পোস্ট হয়েছে 2 দিন আগে। আমি 2 দিন পরে এসে তার ভিডিওটা দেখছি। ভিডিওর অর্ধেক পর্যন্ত দেখে কমেন্ট করে বলে এসেছি, ইনশাআল্লাহ লাইক করে বাকি ভিডিওটুকু দেখব, ভালো থেকো। এখন যে কাজটা করছি, ভিডিওটা পাশে ছেড়ে রেখেছি এবং আমি আমার সংসারের বাকি কাজ করছি। মোটামুটি 3-4টা ফোন নিয়ে আমি প্রতিদিন 100 থেকে 105-7টা পর্যন্ত ভিডিও দেখি, যেটা অবিশ্বাস্য হলেও সত্যি। সকাল 7:30 থেকে আমার ভিডিও দেখা শুরু হয়, মোটামুটি যেটা রাত 11টা, সোয়া 11টা পর্যন্ত চলে। আমি যেদিন ভিডিও দেখতে পারি সেদিন আমি সবার ভিডিও দেখি, আর যেদিন আমি পারি না সেদিন আমি কারও ভিডিও দেখি না। এবার আপনি যদি মনে করেন আমি অনেক অহংকারী, আমি এই জন্য আপনার ভিডিও দেখি না, কিংবা আমি অনেক বড় ইউটিউবার, আপনি বিশ্বাস করেন আমি মোটেও নিজেকে তা মনে করি না। আপনি কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বড় ইউটিউবার কিংবা অহংকারী ভাবছেন আমি জানি না, আমি নিজেকে একেবারে নগণ্য মনে করি। একটু ভিডিও রিলেটেড কথায় আসি। এর মধ্যে এসে আমি একটুখানি কই মাছ ভাজি বসিয়ে দিয়েছি এবং এই পাশে আলু দিয়ে গরুর মাংস রান্না করছি। হঠাৎ করে ছোটো মেয়ে বলল, মা অনেকদিন গরুর মাংস খাই না, প্লিজ একটু রান্না করো। তো সে চিন্তা থেকেই চুলোয় 2টো বসিয়ে দিয়েছি। চটজলদি হয়ে গেলে আমি আরামে অন্য কাজে চলে যেতে পারবো। যেটা বলছিলাম, আপু আপনারা যারা নতুন ইউটিউবে এসেছেন, প্লিজ নিজের কাজে ফোকাস দিন। একজন ইউটিউবার আরেকজনের ভিডিও দেখে যে তার চ্যানেল ভাইরাল করে দিতে পারবে, ব্যাপারটা তা নয়। আজকে 2 বছর 3 মাস পর এসে আমি যে জিনিসটা বুঝতে পারলাম, সাধারণ জনগণ যদি আমাদেরকে না দেখে আমরা কোনো
দিনও ভাইরাল হতে পারবো না। কখনোই একজন ইউটিউবারের পক্ষে সম্ভব না আরেকজন ইউটিউবারকে একেবারে ভাইরাল করে দেয়া, এটা হয় না। হ্যাঁ, কন্ট্রোভার্সি আলাদা বিষয়, আপনি সেটা করে অনেক কিছুই করতে পারেন, কিন্তু কন্ট্রোভার্সিটা দিয়ে আপনি ঠিক কতটি টিকে থাকতে পারবেন এটাও কিন্তু একটা প্রশ্ন। গল্প করতে করতে এদিকে আমার মাছটা ভাজি হয়ে গেছে, আর ওই পাশে এখনও কিন্তু গরুর মাংসটা রান্না হচ্ছে। এ পর্যায়ে আমি একটু ড্রয়িং রুমটা গোছাতে চলে এসেছি এবং একটু জায়গা বের করতে এসেছি, কারণ আমার কাছে কুরিয়ার থেকে ফোন এসেছে যে তারা আমার কাছে একটা বড় পার্সেল নিয়ে আসছে। তো ভাবলাম তার আগে যতটুকু সম্ভব ড্রয়িং রুমটা গোছগাছ করে ফেলি, আর এই পার্সেলটা আমি কোথায় রাখবো সে জায়গাটাও একটু বের করে রাখি। নতুন ইউটিউবারদের জন্য আমি যে কথাটা মূলত বলতে চাই, এই জায়গাটা অনেক বেশি ধৈর্যের জায়গা, এই জায়গাটা লেনদেনের জায়গা, এই জায়গাটা স্বার্থের জায়গা, সর্বোপরি পরিশ্রমের জায়গা, যেখান থেকে আপনি হয়তো খুব অল্প কিছু ফিরে পাবেন, কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এবার আসি আমার ভিডিও রিলেটেড কথা। যে পার্সেলটা আসবে বলেছিলাম সেটা চলে এসেছে আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে ইন্ট্রোডিউস করেছিলাম এগ কুকার নামে একটা মেশিনের, আজকে সেটার পার্সেল চলে এসেছে। তো আমার প্রথম এই বক্সে কিছু আছে, আরেকটা বক্সেও কিছু আছে। তো বড় বক্সটাই আগে ওপেন করলাম, এই যে এগ কুকার চলে এসেছে। এবার যাদের প্রি বুকিং করা ছিল আমি কিন্তু অলরেডি তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আর যারা ভাবছেন এই এগ কুকারটা ইউজ করবেন কিংবা নিতে চাচ্ছেন, তারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে আমার পেজ ডেকোর অ্যান্ড ডেজেলে আপনারা এটার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন। এটার প্রাইস আমি রেখেছি 2000 টাকা, কারণ এটাকে আমি সার্চ করে দেখেছি বাংলাদেশের মার্কেটে সিম্পল যেই এগ কুকারগুলো আছে সেগুলো অনেক হাই রেঞ্জের, আর এই ডিজাইনটা বাংলাদেশে সর্বপ্রথম আমিই এনেছি এগ কুকারের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে বলছি না। তো যাদের এটা খুব পছন্দ হয়েছে চাইলে তারা কিন্তু নিতে পারেন। এই যে এখানে সবগুলো বক্স বের করে করে আমি চেক করছি যে প্রোডাক্ট প্রপারলি এসেছে কিনা। আজকে অনেক লম্বা সময় আমি আপনাদের সাথে অনেক কিছু বলছি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন। দয়া করে আল্লাহর কালামকে অবিশ্বাস করবেন না। আমি যদি কারো ভিডিওর নিচে ইনশাআল্লাহ লিখে বলি যে আমি পুরো ভিডিওটা দেখেছি, তার মানে সত্যি আমি দেখেছি, কারণ জবাবদিহিতা আল্লাহর কাছেই আমাকে করতে হবে, মানুষের কাছে নয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যায় থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা করবেন এবং আমার ভুল শুধরে দেবেন। দেখা হবে আগামী পর্বে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।